আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। খুব সুন্দরভাবে পার্টিটা শেষ হয়ে গেল। মাসাবদের বাড়ি থেকে সকল আত্মীয় স্বজন বিদায় নিল, আর কিছু আত্মীয় যারা দূর থেকে এসেছে তারা রয়ে গেল। তাদের সবার জন্য পাশের একটা অ্যাপার্টমেন্ট বুক করা হয়েছে। মাসাব সবটা নিজের হাতে সামলেছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। রাত হয়েছে অনেকটা। ঋতুপর্ণা অনেক আগে পার্টির ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। মাসাব এখনও রুমে আসেনি। ঋতুপর্ণা একবার রুমের সোফার দিকে তাকালো। সোফায় গিফট বক্সটা রাখতে রাখতে ফ্লোরের কিছুটা জায়গাও দখল হয়ে গেছে। পুরো একটা গিফটের পাহাড় হয়ে গেছে রুমে। মাসাবের রুমে আসতে দেরি দেখে কথাকলিকে নিয়ে বেলকনিতে চলে গেল। সেখানে পা উঁচু করে চেয়ারে বসলো, তারপর আকাশ দেখতে লাগলো। একটা সময় মাসাব রুমের দরজা ঠেলে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে রুমে ঢুকলো। তারপর ফোনের ও পাশে থাকা ব্যক্তিকে বিদায় জানিয়ে সারা রুম একবার চোখ বোলালো। না, ঋতুপর্ণা রুমের কোথাও নেই। তারপর বেলকনির দিকে এগিয়ে গেল। ঋতুপর্ণাকে মন মারা হয়ে বসে থাকতে দেখে মাসাব বলল, হোয়াট হ্যাপেন্ড ঋতুপর্ণা? ঋতুপর্ণা উত্তর দিল না। তা দেখে মাসাবি ঋতুপর্ণার দিকে এগিয়ে গেল। সহসা ঋতুপর্ণা চোখ তুলে তাকালো আর মাসাবকে জিজ্ঞেস করলো, আপনি আপুকে ইনভাইট করেননি? করেছি তো, সবাইকে ইনভাইট করেছি। তাহলে আপু আসেনি কেন? আপু এখনো আমার উপর রেগে আছে। জানেন কতদিন আপুকে দেখি না, কথাও বলা হয়নি আপুর সাথে। মাসাব উত্তরে কি বলবে ভেবে পেল না। তারপর ঋতুপর্ণার দিকে এগিয়ে গিয়ে বলল, জানি, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার আপু তোমাকে অনেক ভালোবাসবে। সত্যি তো? ইনশাল্লাহ। জানেন আমার জন্মের সময় আমার আগের আম্মু মারা যায়, তাই জন্য আপু ভাবে আমার জন্য আপু মারা গেছে, তাই আমাকে আপু ভালোবাসে না, পছন্দও করে না। ঋতুপর্ণার দুঃখী দুঃখী ফেস মাসাবের পছন্দ হলো না। তাই প্রসঙ্গ পাল্টাতে ফোন হাতে ধরিয়ে দিয়ে বলল, বাদ দাও সব এখন। এই দেখো পার্টিতে ক্যাপচার করা সকল ছবি আজকের। আপনি আসুন একসাথে দেখি। ওকে, ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসি। ঋতুপর্ণা মাথা নেড়ে সম্মতি জানালো। যদিও সে মাসাবকে বলেছে একসাথে দেখবে, তবুও একাই দেখতে লাগলো। ভাবলো মাসাব আসলে এবার প্রথম থেকে দেখা শুরু করবে। কিছুক্ষণ পর মাসাব ফ্রেশ হয়ে এসে দেখলো ঋতুপর্ণার ভাবমূর্তি একদম চেঞ্জ হয়ে আছে। আগে যেখানে মন খারাপ ছিল এখন সেখানে রেগে আছে। মাসাব ঋতুপর্ণার দিকে এগিয়ে যেতেই ঋতুপর্ণা তার দিকে প্রশ্ন ছুড়ে বসলো, আপনি মার্লিনকে কেন ইনভাইট করেছেন? কোন মার্লিন? ওই হাফ ফ্যান পরা মেয়েটা যে আমার নতুন বান্ধবীর সাথে ছিল। ঋতুপর্ণা, ভাষা সংযত করো। আর ওই বিদেশি মেয়েটা তোমার বান্ধবী না? মাসাব না জানার ভান করে বলল, আপনি জানলেন কি করে ও বিদেশি? দেখলেই তো বোঝা যায়, ও অন্যদের তুলনায় ফর্সা বেশি। আমার থেকেও বেশি? মাসির ব্যাপার বুঝতে পারলো ঋতুপর্ণা কথা মোর কোন দিকে নিতে চাচ্ছে। তাই দেরি না করে ঋতুপর্ণাকে ভোলানোর জন্য বলা শুরু করলো, আমি অন্যদের কথা বলেছি, তুমি কি অন্যদের মধ্যে পড়ো নাকি? তুমি তো আমার ওয়ান অ্যান্ড অনলি সুন্দরী বউ, আর তোমার থেকে সুন্দরী খুঁজে পাওয়া তো দুষ্কর। দেখলেই তো আজ পার্টিতে সবাই কেমন তোমার প্রশংসা করলো। সবাই তোমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছিল। কেউ কি তখন ওই বিদেশি মেয়েটার দিকে তাকিয়েছিল? আর আমি তখন আফসোস করে বলি, কেন পার্টিটা অ্যারেঞ্জ করলাম? না করলে আমার এত সুন্দরী বউকে অন্যরা চোখ দিয়ে গিলে খেতে পারতো না। ঋতুপর্ণা তার গাল থেকে মাসাবের হাত দুটো সরিয়ে অভিমানী সুরে বলল, তাহলে ওই মার্লিন কেন আপনার দিকে তাকাচ্ছিল? কখন? পার্টিতে। এই দেখুন, আপনি ওর সাথে কথা বলেছেন। বলে ফোনে স্ক্রিনে ছবিটা দেখাতে লাগলো। ছবিটা দেখে মাসাবের মনে পড়লো সে তো সত্যি মেয়েটার সাথে কথা বলছিল। মেয়েটা তাকে বারবার এটা সেটা জিজ্ঞেস করছিল। মাসাব নর্মালি সেগুলোর উত্তর দিচ্ছিল, আর ঋতুপর্ণা সেটাকে অভিমান করার একটা ইস্যু ধরে নিল। মাসাব নিজ মনেই আওড়ালো, এখন এই অভিমানিনীর অভিমান ভাঙাতে রাত পার করো, কি আর করার। ঋতুপর্ণার জন্মদিনের পর কেটে গেছে কয়েকটা দিন। আজ বিকালে সবাই মাসাবের খালাতো বোন জেরি বিয়েতে যাওয়ার জন্য রওনা দিল। সবাই আগে আগে চলে গেল। আশ্বাসের গাড়িটাতে মাসাব, ঋতুপর্ণা, আদি, সিমরান, সিলভিয়া সহ আরো দুজন উঠল। সবাই অনেক গল্প করতে করতে গন্তব্যে পৌঁছালো। কাল গায়ে হলুদ, আর পরের দিন বিয়ে গায়ে হলুদ সব কমিউনিটি সেন্টার হবে। তবে আজ সবাই জেরিদের বাড়িতে যাচ্ছে। যেতে যেতে সবার রাত হয়ে গেল। তবে মাসাবের খালামণি তাদের আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখলেন না।
যতই হোক বিয়ের পর প্রথম মাসাব বউ নিয়ে তাদের বাড়িতে এসেছে। এমনিতেও মাসাব তেমন একটা আসে না তাদের বাসায়। রাতে খাওয়ার পরে সবাই একটু আড্ডা দিল। কাল যখন সেন্টারে যাবে কে কি করবে সবটা সেখানে ঋতুপর্ণা একদম নীরব দর্শক। সবার সাথে পরিচয় হলো তেমন আলাপ হয়নি তার। অনেকটা রাত হওয়ার পরে ঋতুপর্ণার খুব ঘুম পেয়ে গেল, তবুও কাউকে কিছু বলল না। কিন্তু মাসাব সবটাই বুঝতে পারলো, তাই সবাইকে বিদায় দিয়ে ঋতুপর্ণাকে নিয়ে তাদের রুমে আসতে নিলে তখনই জেরি অভিমানী স্বরে বলে উঠল, আচ্ছা যাও যাও, আমার বোঝা হয়ে গেছে, এখন সবার বউ হয়ে গেছে, আমাকে আর কে পাত্তা দেবে? যাও, আর যে কয়টা কাপল আসছো সবাই রুমে চলে যাও। তা শুনে সিমরান বলল, এমন করে বলে না ননদিনী, আমরা তো যাবই, সাথে তোমারও তো যাওয়ার ব্যবস্থা করছি। এরপর থেকে সব অভিযোগ বরকে শোনাবে, বুঝেছ? না। বলে জেরি একটা মুখ ভেঙচি দিল। মাসাব আর ঋতুপর্ণা ততক্ষণে সেখান থেকে বেরিয়ে গেছে। জেরির মুখ ভ্যাংচনে দেখে শিল্পিয়া বলল, লজ্জা পেও না আপু, বিয়ের আগে সবাই একটু লজ্জা পায়, আমরাও তো পাবো। ভাবি পেয়ে এসেছে, এখন তুমি পাচ্ছ, ব্যাপার না, এমন হয়। শিল্পিয়ার কথা শুনে জেরির অন্য কাজিন ব্রাদার তনয় বলল, বিয়ের সময় লজ্জা পাবে সেটা আবার বড় মুখ করে বলছে। এই মেয়ে বিয়ের সময় আদৌ লজ্জা পাবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। শিল্পিয়াও বলল সাথে সাথে, আমি লজ্জা পাই আর না পাই তাতে আপনার কি? না, আসলে ভয় হচ্ছে, এরকম লজ্জাহীন মেয়ে যদি আমার কপালে একটা জোটে তাহলে আমার কি হবে? এভাবে তনয় আর শিল্পিয়ার কথা কাটাকাটি চলতে থাকলো। একটা সময় আবির সিমরানকে ইশারা করে উঠে গেল। সিমরানও আবিরের ইশারা পেয়ে একটু পরে উঠে গেল। জেরির বান্ধবীরাও উঠে গেল, সাথে জেরিও উঠে চলে গেল। একটা সময় পুরো আড্ডার আসর খালি হয়ে গেল। তনয় বিষয়টা লক্ষ্য করে শিল্পিয়াকে কথায় ব্যস্ত রাখলো। তার খানিকক্ষণ পর কথা বলতে বলতে শিল্পিয়া টের পেল তার আশেপাশে তনয় ছাড়া আর কেউ নেই। তনয় শিল্পিয়াকে অবাক হয়ে চাইতে দেখে একটা পাকা হাসি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। শিল্পিয়া সেটা দেখে ভয়ে ছাদের ফুলের পাটি কুশন রেখে দৌড়ে নিচে চলে আসে। নিচে সে হাঁপাতে লাগে। ড্রয়িং রুমে এখনো বড়রাও বসে আছে, তাই ভয়টা একটু কমই পায়। আর অন্যদিকে তনয় ছাদের সিঁড়ির পাশে দাঁড়িয়ে হাসতে থাকে। ঋতুপর্ণা এসে একইভাবে কথাগুলির খাঁচা ধরে বসে আছে অনেকক্ষণ ধরে। তা দেখে মাসাব অনেকটা বিরক্ত হয়। খানিকটা বিরক্তি নিয়ে মাসাব জিজ্ঞেস করে, কি হয়েছে ঋতুপর্ণা? তখন থেকে দেখছি একভাবেই বসে আছো। ভালো লাগছে না আমার। কেন, কি হয়েছে? ঋতুপর্ণা সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আচ্ছা বিয়ে তো পরশু, তাহলে আমরা এত আগে এলাম কেন? বিয়ের দিন আসলেই হতো। কেন? আবার কেন বলছি তো, আমার এখানে ভালো লাগছে না, বাড়ি থাকলে ভালো লাগতো। ঋতুপর্ণা বিরক্ত হয়ে বলল। তা শুনে আশরাফ বলল, তাহলে আগে বলতে পারতে। আমি তো এত তাড়াতাড়ি আসলাম শুধু তোমার জন্য, তুমি যাতে বিয়েতে আনন্দ করতে পারো। এরপর তো পরীক্ষা তোমার, বাড়ি ফিরে পুরো ফোকাসটাই পড়াশোনায় দিতে হবে, তাই এখন আনন্দ করে নেবে। এমনিতে আনন্দ পাচ্ছিলাম না, তার উপর আবার পরীক্ষার কথা বললেন। এখন তো আরো আনন্দ হবে না। অবশ্য আমার এতে তেমন টেনশন নেই, টেনশন শুধু একটাই, আপনাকে নিয়ে। কি? আমি যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করি তাহলে আপনার সম্মান কোথায় যাবে? তাই নাকি? ঋতুপর্ণা ইনোসেন্ট ভাব করে পড়ল। পরের দিন সকাল সকাল সবাই রেডি হলো গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। ঋতুপর্ণা সকালের দিকে গোসল সেরে একেবারে হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেল। আর মাশরাফ ঋতুপর্ণার শাড়ির সাথে ম্যাচিং করা পাঞ্জাবি পরে নিল। ঋতুপর্ণা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। ঠিক তখনই মাশরাফ তার পেছনে এসে দাঁড়ালো। তবে ঋতুপর্ণা তা বুঝতে পারল না, আয়নার দিকেও তার চোখ নেই। সে চুল ঠিক করে ড্রেসিং টেবিলের উপর রাখা গয়নাগুলো পরে আয়নায় নিজেকে দেখতে যাবে। তখন মাশরাফকে দেখলো তার দিকে নেশালো চোখে তাকিয়ে থাকতে। ঋতুপর্ণা আয়নার মাঝে ইশারা দিয়ে মাশরাফের কাছে জানতে চাইল কি হয়েছে, তবে মাশরাফ কোনো উত্তর দিল না। সে আগে নাই ঋতুপর্ণার দিকে চেয়ে রইল। ঋতুপর্ণা মাশরাফের দিকে ফিরে চাইল। তা দেখে মাশরাফ ঘোর লাগা কণ্ঠে বলল, তোমাকে দেখার স্বাদ আমার একজন হবে ফুরাবে না বউ। কি করবো বলো তো? যদি একটা মানুষ বারে বারে জন্ম নেওয়ার সুযোগ থাকতো তাহলে আমি 1000বার জন্ম নিতাম শুধু তোমাকে দেখার জন্য। মাশরাফের কথা শুনে ঋতুপর্ণা লজ্জায় মাথা নিচু করে ফেল। তারপর মাশরাফ দুহাতের আজলাই ঋতুপর্ণার মুখ নিয়ে কপালে গাঢ় ভালোবাসার পরশ দিয়ে বলল, দিস ইজ নট ফেয়ার জানবো।
তোমার এত সুন্দর হয়ে জন্মানোর আগে একবার ভাবা উচিত ছিল। এখন ভুল যখন করেছো তখন শাস্তি তো তোমাকে পেতেই হবে। কি শাস্তি দেওয়া যায় তোমাকে বলো তো? ঋতুপর্ণা শাস্তির কথা শুনে মাশরাফির দিকে তাকিয়ে বলল, শাস্তি কিসের জন্য? এই যে চোখ ধাঁধানো সুন্দরী হওয়ার জন্য। ঋতুপর্ণা মাশরাফের কথা শুনে মাশরাফের দিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে রইল। তারপর মনে মনে ভাবলো, সুন্দরী কি মানুষ নিজে নিজে হয় নাকি কে জানে? তবে আমাকে তো আল্লাহ বানিয়েছে এমন, তাহলে উনি আমায় শাস্তি দেবেন কেন? তারপর ঋতুপর্ণা শাস্তির কথা এড়াতে মাশরাফকে বলল, আমাদের যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি, আমি তোমাকে আরও দেখব। তারপর ইচ্ছে হলে যাব, না হলে সারাদিন এখানেই থাকবো আর তোমাকে দেখবো। এবার আর ঋতুপর্ণা মাশরাফের কথার কোনো উত্তর দিল না। তবে কিছুক্ষণের মধ্যে তাদের দরজায় টোকা পড়ল। কেউ একজন তাদের দ্রুত বের হতে বলছে। অগত্যা মাশরাফ নিজের কথাকে ভঙ্গ করে বলল, আচ্ছা চলো। তারপর সবাই মিলে সেন্টারে চলে যায়। ঋতুপর্ণা কথা কলিকেও সাথে নিয়েছে। তারপর সেন্টারে যথাযথ সময়ে গায়ে হলুদ হয়। তারপর কনেকে সাজিয়ে স্টেজে বসানো হয়। বিকেলে হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। পুরোটাই ইউনিক। তবে এগুলো ঋতুপর্ণার হৃদয় ছুঁতে পারল না। সবাই নাচ গান হই হুল্লো সব করলো। সবাই জেরির বিয়েতে অনেক মজা করলো। আর ঋতুপর্ণাও মাসব পুরোটা সময় দর্শকের ভূমিকায় ছিল। সেখানে সবার রাতের থাকার ব্যবস্থা করা হয়েছে। স্টেজের সামনে অনেক ভিড়ের মধ্যে মাশরাফ আর ঋতুপর্ণা পাশাপাশি বসে আছে। ঋতুপর্ণা ও মাশরাফকে পারফরমেন্স করার জন্য বললেও তারা রাজি হলো না কেউ। ঋতুপর্ণার কোলের উপর কথাগুলির অবস্থান। ঋতুপর্ণা খানিকক্ষণ ধরে আমতা আমতা করে মাশরাফকে কিছু বলার চেষ্টা করছিল। মাশরাফ সেটা বুঝতে পেরে ঋতুপর্ণার দিকে সামান্য ঝুঁকে বলল, কিছু বলবে ঋতুপর্ণা? বলো। মাশরাফ আগে নেয় ঝুঁকে থেকেই বলল, দেখুন এখানে কত ভিড় মানুষের, আমার কথা কলির এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুঝলাম, তা এখন কি করা যায়? আমাদের বাইরে কোথাও নিয়ে চলুন, নির্জন জায়গায়, যেখানে থাকবে না মানুষের আনাগোনা, থাকবে শুধু সজীবতা। এই যেমন ধরুন কোনো লেকের পাড়ে নিয়ে গেলেন, তাহলে ভালো নিঃশ্বাস নিতে পারবো। সমস্যাটা যে তোমার হচ্ছে সেটা বললে কি আমি নিয়ে যেতাম না? আচ্ছা চলো। গাড়ির চাবিটা নেবেন না? সাথেই আছে আমার, এসো আমার সাথে। বলেই মাশরাফ তার মাকে ছোট্ট একটা টেক্সট করে বলে ঋতুপর্ণাকে নিয়ে সবার মাঝখান থেকে পেরিয়ে গেল। তারপর গাড়ি করে ঋতুপর্ণার বলা অনুযায়ী একটা লেকের পাড়ে নিয়ে গেল মাশরাফ তাকে। লেকের একদিকে কিছু মানুষ থাকায় মাশরাফ ঋতুপর্ণাকে নিয়ে অন্যদিকে চলে গেল। তারপর ঋতুপর্ণার উদ্দেশ্যে বলল, এখন শ্বাস প্রশ্বাস কেমন চলছে? নর্মাল তো? ঋতুপর্ণা আবেশে চোখ বন্ধ করে বলল, একটু বেশি নর্মাল লাগছে। আহা। পাশে দাঁড়িয়ে মাশরাফ ঋতুপর্ণার পাগলামি দেখল। ঋতুপর্ণা লেকের পানির দিকে তাকিয়ে দেখল সেখানে চকচকে চাঁদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ঋতুপর্ণা লেকের পানি আর চাঁদ দেখতে লাগলো। আর মাশরাফ নীরবে প্রফুল্ল চিত্রের ঋতুপর্ণাকে দেখতে লাগলো ঋতুপর্ণার প্রাণখোলা হাসি, কথাকলিকে সাথে নিয়ে তার উৎফুল্লতা। মাশরাফ মনে মনে বলল, তোমার হাসি যেখানে সৌন্দর্য বয়, সেখানে রূপ ও লাবণ্য কোনো মোহ নয়। কৃত্রিম সাজে সজ্জিত পরিবেশে তুমি আনন্দ পাও না, কিন্তু নীরব প্রকৃতির কাছে তুমি এক অকৃত্রিম মানবী। তোমাকে চেনা বোধ হয় আমার এখনো বাকি জানবো। শেষ কথাটুকু মনে মনে ঋতুপর্ণার উদ্দেশ্যে বলল। তারপর ঋতুপর্ণার গলার স্বর শুনতে পেল। ঋতুপর্ণা বলছে, শুনুন। বলো শুনছি। আমার না গান গাইতে ইচ্ছা করছে। প্রত্যুত্তরে মাশরাফ হেসে বলল, তো গাও শুনি। বলছি শুনতে পারবেন, তবে আমার দিকে গান গাওয়ার সময় তাকাতে পারবেন না। ঋতুপর্ণা সিরিয়াস ভঙ্গিতে বলল। তা শুনে মাশরাফ জিজ্ঞেস করলো, কেন তাকাতে পারবো না? আমার গান গাওয়ার সময় আপনি তাকালে আমি লজ্জায় নুয়ে পড়বো, তারপর আর গাইতে পারবো না। মাশরাফ ঋতুপর্ণার কথা শুনে হেসে বলল। আচ্ছা তুমি শুরু করো গান, আমি তাকাবো না। মাশরাফের কথা শুনে ঋতুপর্ণার কতটুকু বিশ্বাস হলো বোঝা গেল না। পরক্ষণে ঋতুপর্ণা বলল, আপনাকে নিয়ে আমার বিশ্বাস নেই, আমি অন্যদিকে ফিরে গান ধরছি বলেই মাশরাফের কাছ থেকে একটু দূরে সরে গেল। তারপর প্রকৃতির মৃদু ছন্দের তালে ঋতুপর্ণা গান ধরল। হঠাৎ কথাকলি খাঁচা মাটিতে পড়ে যাওয়ার শব্দ ও কথাকলির
সমস্বরে ডাক শুনে মাসাপ ঋতুপর্ণার দিকে ফিরে তাকালো। মাসাপ এই জায়গাটায় খুব কমই এসেছে, তাই এখানে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তার ধারণা কম। তার উপর তারা অন্যদের থেকে দূরে ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছে, যার জন্য এই বিপদ তাদের উপর হানা দিল। কয়েকটা বাজে লোক ঋতুপর্ণাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মাসাপ ঋতুপর্ণা থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। দৌড়ে ঋতুপর্ণা যেদিকে ছিল সেদিকে চলে গেল। দ্রুত কতকলের খাঁচা হাতে তুলে ঋতুপর্ণাকে যারা জোর করে তুলে নিয়ে যাচ্ছে তাদের দিকে দৌড়ে গেল। ঋতুপর্ণা বলে বারবার ডাকতে লাগলো। ঋতুপর্ণা গুন্ডাদের থেকে নিজেকে ছোটানোর চেষ্টা করতে লাগলো আর কথা বলার চেষ্টা করলো, তবে বলতে পারলো না। গুন্ডাদের একজনের হাত ঋতুপর্ণার মুখে শক্ত করে চেপে ধরা। মাসাপ দৌড়ে গিয়েও তাদের ধরতে পারলো না। 3 জন ছিল সেখানে, আরেকজন বোধহয় গাড়িতে। মোট 4 জন। ঋতুপর্ণাকে নিয়ে তারা শো শো করে চলে যেতে লাগলো। মাসাপ কি করবে ভেবে না পেয়ে দৌড়ে গাড়ির কাছে গিয়ে গাড়ি নিয়ে গুন্ডাদের ধাওয়া করতে লাগলো। মাসাপ হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। একটা সময় মাসাপ গুন্ডাদের গাড়ি প্রায় ধরে ফেল। সামনে সরু গলি, রাস্তা নিয়ে আর এগোনো যাবে না। গুন্ডারা গাড়ি থামিয়ে 2 জন ঋতুপর্ণাকে টেনে নিয়ে দূরে যাওয়ার চেষ্টা করলো, সফল হলো। ঋতুপর্ণাকে তারা টেনে মাসাপের দৃষ্টিসীমার বাইরে নিয়ে চলে গেল। মাসাপও গাড়ি থামিয়ে নেমে পড়লো গাড়ি থেকে, আর বাকি 2 জন মাসাপকে প্রতিহত করার চেষ্টা করলো। একটা সময় মাসাপ 2 জনকে ধুমসে আঘাত করে প্রতিহত করে গলির ভেতর এগিয়ে গেল ঋতুপর্ণাকে খুঁজতে, আর জোরে জোরে ঋতুপর্ণা বলে ডাকতে লাগলো। তবে ঋতুপর্ণার কোনো সাড়া পেল না। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও ঋতুপর্ণাকে কোথাও পেল না। ঋতুপর্ণাকে টানতে টানতে গুন্ডা 2 জন গলির অন্যদিকে নিয়ে আসলো। পুরোটা সময় ঋতুপর্ণা বিপদ থেকে মুক্ত হওয়ার দোয়া পড়তে লাগলো। সেখানে ফাঁকা জায়গা, পাশে কনস্ট্রাকশনে কাজ চলছে, চারিদিকে ইট বালি রাখা। ঋতুপর্ণা আচমকা গুন্ডাদের থেকে ছোটার চেষ্টা করলো, সফল হলো ছুটতে। তবে গুন্ডাদের থেকে নিজেকে ছুটাতে গিয়ে পড়লো কুচি করে রাখা ইটের উপর। ব্যথা পেল খুব, তবে মনে মনে ভাবলো মন্দ না। সামনের বিল্ডিং থেকে সরু আলো পড়ছে ইটের কুচির উপর। ঋতুপর্ণা তা দেখে দ্রুত কয়েকটা বড় বড় ইটের টুকরো নিয়ে একের পর এক গুন্ডাদের দিকে ছুটতে লাগলো। কোনোটা গুন্ডাদের গায়ে লাগলো আর কোনোটা লাগলো না, তবে গুন্ডাদের বেশ আঘাত করতে পারলো। ঋতুপর্ণা গুন্ডাদের দুর্বল হতে দেখে আরও বড় বড় ইটের টুকরো তাদের মাথায় মেরে দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। ঋতুপর্ণা দেখেছে মাসাপ তার পেছনেই ছিল, তবে বিপদের আশঙ্কা আছে জেনে চারিদিকে লক্ষ্য রেখে দৌড়াতে লাগলো। গুন্ডারাও তার পিছনে দৌড়াচ্ছে। তারপর হঠাৎ ঋতুপর্ণার কানে আসলো মাসাপের ডাক। ঋতুপর্ণা উত্তর না দিয়ে মাসাপের ডাককে অনুসরণ করে এগিয়ে গেল। তারপর মাসাপ ঋতুপর্ণাকে দেখলো, ঋতুপর্ণা মাসাপকে দেখলো। তারপর ঋতুপর্ণা দৌড়ে গিয়ে মাসাপকে জ্যাপটে ধরলো। মাসাপও সেও অর্ধাঙ্গিনীকে সপ্তপণে জড়িয়ে নিল নিজের সাথে। তার কিছুক্ষণ পর ঋতুপর্ণাকে সাইডে সরিয়ে রেখে বাকি 2 জন গুন্ডাকে আগে নাই পিটাতে লাগলো। পিটাতে পিটাতে তাদের অবস্থা নাজেহাল। এমনিতে ঋতুপর্ণা তাদের ইট মেরে রক্তাক্ত করে দিয়েছে, তারপরও সুযোগ বুঝে গুন্ডা 4 জন পালিয়ে গেল। মাসাপের একের পক্ষে সম্ভব হলো না তাদের আটকানো, তবে গাড়িটা রয়ে গেল গুন্ডাদের। মাসাপ দ্রুত গাড়ির নাম্বার নোট করে নিয়ে থানায় কনফার্ম করে দিল গাড়ির নাম্বার সহ। পুরোটা সময় ঋতুপর্ণা তার এক হাতে বন্দি। তারপর ঋতুপর্ণার হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির কাছে। ঋতুপর্ণা ততক্ষণে জিজ্ঞেস করতে ব্যস্ত তার কথাগুলি কোথায়। মাসাপ ধীরে ধীরে উত্তর দিল, কথাগুলি গাড়িতে, ভালো আছে। মাসাপের কথা শুনে ঋতুপর্ণা যেন একটু শান্ত হলো। তারপর মাসাপ ঋতুপর্ণাকে নিয়ে ব্যাক সিটে বসালো, নিজেও তার পাশে বসে তাকে জড়িয়ে ধরলো আবারও সন্তপর্ণে। তারপর মাসাপ অনুশোচনায় দগ্ধ হয়ে ঋতুপর্ণাকে বলল, সরি বউ, আমার জন্য তোমাকে এত ভোগান্তি পোহাতে হলো। সরি তো আমার বলা উচিত, আমি সবসময় একটু বেশি বাড়াবাড়ি করি। ভাবি আপনার সব কথা শুনে চলবো, তবুও কেমন করে যেন সব ভুলে যাই। ঋতুপর্ণা মিনমিনে সুরে পড়ল। মাসাপ ঋতুপর্ণার কথা শুনে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে আবার জড়িয়ে ধরে ওভাবে কাটালো কিছু সময়। তারপর ফোন বাজার শব্দে 2 জনের স্তম্ভিত ফিরে। আবির ফোন দিয়েছে। মাসাপ ফোন চেক করে দেখলো, রিসিভ করতে ওপাশ থেকে কিছু একটা বলল, যার পরিপ্রেক্ষিতে মাসাপ বলল, তুই সবাইকে বলে দে আমি আর ঋতুপর্ণা একসাথে আছি, আমাদের ফিরতে একটু লেট হবে। কল কেটে মাসাপ ঋতুপর্ণাকে নিয়ে ড্রাইভারের পাশে সিটে বসিয়ে দিল আর নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর দ্রুত গতিতে গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করলো। মাসাপরা জনবহুল রাস্তায় প্রবেশ করতে মাসাপ ঋতুপর্ণাকে প্রশ্ন করলো, কিভাবে পালালে ওদের থেকে? ঋতুপর্ণা মাসাপের প্রশ্নে মাসাপকে সব খুলে বলল। তারপর আবারও বলল, একটা কথা কি জানেন? কি বলো?
ছোটকালে আমি কখনো ঢিল মেরে অন্যের গাছের ফল পেরে খাইনি। আমার বান্ধবীরা খেত, তবে আমি কখনো এসবে আগ্রহ দেখাইনি। বুঝলাম, তারপর? এখন মনে হচ্ছে ছোটকালে কাজটা করলেই বেশি ভালো হতো। কেন? তাহলে গুন্ডাদের ইটের টুকরো মারার সময় তাদের দিকে তাক করে সব কটা ইটের টুকরো তাদের শরীরে মারতে পারতাম। ও। তারপর ঋতুপর্ণা আবার বলল, আপনার সাথে অনেকদিন ধরে আছি, তবে আপনাকে কোনো সম্বোধন করা হয় না। কি বলে সম্বোধন করব বলুন তো? তোমার যেটা খুশি সেটা বলে ডাকতে পারো, নাম ধরে ডাকতে চাইলেও ডাকতে পারো। না। তাহলে কি? আমার পুরুষ, আমার পুরুষ বলে ডাকবো কেমন? মাশরাফ হেসে উত্তর দিল। ঠিক আছে, দেখো। কথা বলতে বলতে তারা একটা রেস্টুরেন্টের সামনে এসে পৌঁছালো। ঋতুপর্ণা কোনো কথা না বলে মাশরাফের সাথে যেতে লাগলো। তারা প্রথমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে নিল। সিদ্ধান্ত নিল আজ আর কাউকে এ ব্যাপারে কিছু বলবে না, বিয়ে মিটে গেলে বাড়ি গিয়ে বলবে। তারপর তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তারপর রাতটা কোনো রকমে তারা কাটিয়ে দিল। ঋতুপর্ণা আর মুখে কোনো রাগ কাটলো না। যা ভয় পেয়েছে সে আর কথা বলার মতো ওয়ে পাচ্ছে না। বিয়ের দিনে সকল সময়ে ঋতুপর্ণা পরিবারের সকলের আশেপাশেই থাকলো। তার শাশুড়ি তার মুখভঙ্গি দেখে কিছু আন্দাজ করতে পারলো, বলার সময় পেলেন না। তারপর বিয়ে মিটে গেল। মাশরাফ চেয়েছিল ঋতুপর্ণাকে নিয়ে বাড়ি ফিরে আসবে, তবে সবার অনুরোধে আর আশা হলো না। তারা আবার তার খালামণির বাসায় ফিরে গেল। তারপর বৌভাতের অনুষ্ঠান মিটিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে আবারও মাশরাফ ব্যস্ত হয়ে গেল বিজনেসের কাজে, ঋতুপর্ণা পড়াশোনায়। সেই ঘটনা শোনার পর থেকে সবাই ঋতুপর্ণাকে একটু চোখে চোখে রাখে। আজ ঋতুপর্ণাকে স্কুলে ছেড়ে মাশরাফ নিত্যদিনে নেয় অফিসে চলে গেল। এই কদিন ব্যস্ততার জন্য সে আর ঋতুপর্ণাকে নিতে আসে না। ড্রাইভারই স্কুল শেষে ঋতুপর্ণাকে নিয়ে যায়। ঋতুপর্ণা টিফিন পিরিয়ডে তার বান্ধবীদের সাথে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখনই শুনতে পেল মার্লিনের কিছু কথা। মার্লিন তার কিছু বান্ধবীদের সাথে বসে বলছে, You know what, Mihu? Finally, I find out my dream person. Who can say? সে কে? মেহুল খাওয়াই ব্যস্ত। মার্লিনের একটা ছেলে বন্ধু তার দিশ হেসে জবাব দিল। তুমিই বলো সে কে? বলে তার দিশ একটা অমায়িক হাসি দিল। তার দিশের কথা শুনে মার্লিন হেসে দুলতে দুলতে বলল, আমরা হলাম এম স্কোয়ার। তার নামের ফার্স্ট লেটারও এম, আর আমার নামের ফার্স্ট লেটারও এম। ঋতুপর্ণা তাদের আলোচনার প্রথম দিকে তেমন মনোযোগ দিল না, তবে যখন মার্লিন মাশরাফের কথা বলল তখন ঋতুপর্ণার মাথায় রাগ চড়ে গেল। মার্লিন বলছে, সেই মানুষটা আর কেউ নয়, সে হলো বাংলাদেশের একজন নাম করা বিজনেসম্যান মাশরাফ এহসান, মাই ড্রিম পারসন। মার্লিনের কথা শুনে তার দেশ আশাহত হলো খুব। মেহুলের এসবের পাত্তা কম, সে খাওয়াই ব্যস্ত। আর অন্যদিকে ঋতুপর্ণা মার্লিনের কথাই রেগে গিয়ে মার্লিনের মাথায় এক বোতল পানি ঢেলে দিল। ঋতুপর্ণার কাজে সবাই হতবাক হয়ে গেল। কেউ বুঝতে পারল না ঋতুপর্ণার এমন করার কারণ। মার্লিনও ফুস করে উঠে দাঁড়িয়ে পড়ল। হে ইডিয়েট, কি করলে এটা? ঋতুপর্ণাও সাথে সাথে পড়ল, তুমি কি বলেছিলে এতক্ষণ? কার নাম করছিলে? হ্যাঁ, জানো সে কে? মার্লিন গা ছাড়া ভাব দেখিয়ে পড়ল, জানি সে কে। সে বাংলাদেশের একজন নামকরা বিজনেসম্যান, সাথে তোমার বড় ভাইও। তবে ভবিষ্যতে সে আমার হবে। বলে আবারও দুলতে দুলতে সে লাজুক হাসি দিল। আর ঋতুপর্ণা মার্লিনের কথাই রেখে গিয়ে পাশে রাখা আরেকটা ভরা পানির বোতল দিয়ে মার্লিনের মাথায় আঘাত করতে লাগলো জোরে জোরে। সবে এই পরিস্থিতি দেখে দুজনকে টেনে আলাদা করলো, তবে কেউই থামার পারটি না। মার্লিনও ঋতুপর্ণাকে আঘাত করতে লাগলো, তবে সবাই তাকে আটকে দিল। ইতিমধ্যে ঘটনাটা ক্যান্টিন পেরিয়ে হেড স্যারের কানে পৌঁছেছে। তারপর একজন পিয়ন এসে খবর দিল হেড স্যার তাদের দুজনকে তার অফিস কক্ষে ডেকেছেন। দুজনেই হেড স্যারের অফিস কক্ষে যাওয়ার জন্য রওনা দিল। সাথে তাদের বন্ধুরাও গেল, তাদের মাঝে যেন আর কোনো মারামারি না হয় সেই জন্য। দুজনে একসাথে অফিস কক্ষে প্রবেশ করলো স্যারের অনুমতি নিয়ে। সেখানে আরও দুজন স্যার ম্যাডাম বসে আছেন। তাদের বন্ধুরা দরজার বাইরেই তাদের জন্য অপেক্ষা করতে লাগলো। স্যারেরা আসল ঘটনা জানতে চাইলে মার্লিন ইনিয়ে বিনিয়ে সবটা বলতে লাগে স্যারেদের। মার্লিনের কথা শুনে ঋতুপর্ণা এতটাই রেগে গেল যে দিক বিদিক শূন্য জ্ঞান শূন্য হয়ে গেল। তার মধ্যে কোনো ভয় দেখা মিলল না। সে সবার সামনে মার্লিনকে উদ্দেশ্য করে বলল, শেষটুকু বলছিস কেন? প্রথম থেকে শুরু কর। ঋতুপর্ণার কথা শুনে মার্লিন বলল, কি প্রথম থেকে শুরু করব? তুমি যেটা করছো
আমি সেটাই বলছি স্যারদের। তা শুনে ঋতুপর্ণা বলল, ও আচ্ছা, তাহলে আমি যেটা করেছি সেটা তোর কম মনে হচ্ছে। তাহলে দাঁড়া, বেশি করে করছি, তাহলে স্যারদের আর একটু বেশি বলতে পারবি। বলে স্যারের টেবিল থেকে একটা মোটা ফাইল হাতে নিয়ে মালিনকে তাড়া করলো রুমের মাঝে। আর মালিন জোরে জোরে স্যারদের উদ্দেশ্যে বলল, প্লিজ স্যার, সেভ মি। একই কথা সে বারবার রিপিট করলো। তাদের দুজনের কর্মকাণ্ড দেখে হেড স্যার বিরক্ত হয়ে ধমক দিয়ে পড়ল, থেমে যাও বেয়াদব মেয়েরা, কি অসভ্যতামি শুরু করেছো তোমরা এগুলো? তারপর তিনি দুজন ম্যামকে উদ্দেশ্য করে তাদের আলাদা করে বসতে বলে আবার বলল, আমি এক্ষুনি তোমাদের গার্জিয়ানদের ফোন করে রাখছি। বলে তিনি প্রথমে মালিনের বাসায় ফোন করে আসতে বলল, তারপর মাশরাফকে আসতে বলল। মাশরাফ একটা জরুরি কাজে আটকে ছিল, যার কারণে সে স্কুলে যেতে পারবে না। কাকে স্কুলে গার্ডিয়ান হিসেবে পাঠাবে ভাবতে লাগলো। মাশরাফের আব্বু একটা কাজে শহরের বাইরে, আবির রাজি হবে না। এসব ভেবে মাশরাফ সিদ্ধান্ত নিল মাকে স্কুলে পাঠাবে। সেই মোতাবেক মাশরাফ তার মাকে সব কিছু বলে স্কুলে যেতে বলে আর টাইমলি সব আপডেট জানাতে বলে। মাকে পাঠিয়েও মাশরাফ শান্তি পেল না, তবুও বিজনেসের কাজে মন দিল। মালিনের মম ও ঋতুপর্ণার শাশুড়ি একই সাথে হেড স্যারের কেবিনে প্রবেশ করলো। মালিন তার মাকে ইনিয়ে বিনিয়ে নালিশ করতে লাগলো ঋতুপর্ণার নামে। ঋতুপর্ণা কেবিনের এক কোণে মাথা নিচ করে দাঁড়িয়ে রইল। দুজনের গার্ডিয়ান ভেতরে প্রবেশ করতে হেড স্যার তাদের সবটা খুলে বললেন যেটুকু তিনি জানেন। তারপর বাকিটা আবারও ঋতুপর্ণা ও মালিনের কাছে জিজ্ঞেস করলেন। ঋতুপর্ণা কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর মালিন ইনিয়ে বিনিয়ে আবারও ঋতুপর্ণার নামে নালিশ করলো হেড স্যারের কাছে। তারপর ঋতুপর্ণার শাশুড়ি হেড স্যারকে উদ্দেশ্য করে বলে, দেখুন স্যার, ঋতুপর্ণা যে এমনটা করতে পারে তা আমি বিশ্বাস করি না। মার্লিনী হয়তো এমন কিছু করেছে যার কারণে ঋতুপর্ণা এমনটা করতে বাধ্য হয়েছে। আমি আমার মেয়ের কাছে কিছু কথা জানতে চাই, কাইন্ডলি আমাকে সময় দাও। ওকে বলে হেড স্যার সম্মতি জানায়। তারপর ঋতুপর্ণার শাশুড়ি ঋতুপর্ণার থেকে সবটা জানতে চাইলে ঋতুপর্ণা প্রতি উত্তরে বলে, মামনি, আমি কিছুই বলতে পারবো না। এই কথাগুলো মুখে বলা তো দূরে থাক, আমার জন্য শোনাও পাপ। তারপর আবার হেড স্যারের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, সরি স্যার, মার্লিনের কথাগুলো শুনে আমি রাগের মাথায় এমনটা করেছি। আমি চাইবো মার্লিন যেন আমার আর আমার পরিবারের থেকে দূরে থাকে, আর আমার পরিবারের কারোর সম্পর্কে যেন কখনো কোনো কথা না বলে। তাহলে আমি স্কুল প্রাঙ্গণের বাইরে গিয়ে ওর এমন হাল করব তা কেউ কল্পনাও করতে পারবে না। চুপ কর ঋতুপর্ণা, আমি এসেছি তো এখানে, আমি কথা বলছি। ঋতুপর্ণার শাশুড়ি বলল, এটা কোনো সমাধান নয়, আমাদের জানতে হবে কি করেছে মার্লিন যার জন্য তুমি এমনটা করলে। হেড স্যার এ কথা বলে একজন টিচারকে নির্দেশ দিল ক্যান্টিনে তখনকার একজন প্রত্যক্ষদর্শীকে ভেতরে আনার জন্য। সেই মোতাবেক তাদৃশকে ভেতরে আনা হলো এবং তাদৃশ যখন মাশরাফকে ঋতুপর্ণার ভাই বলল, তখন ঋতুপর্ণা রেখে আবারও তাদৃশের দিকে তেড়ে গেল। তা দেখে তাড়াতাড়ি ঋতুপর্ণার শাশুড়ি ঋতুপর্ণাকে টেনে নিজের দিকে নিয়ে তাদৃশের কাছ থেকে পুরো ঘটনা শুনে নিল। কথা শেষ হতে তাদৃশকে আসতে বলা হলো। তারপর হেড স্যার বললেন। তারপর আবার ঋতুপর্ণার শাশুড়ি উদ্দেশ্যে বলল, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। তখন ঋতুপর্ণার শাশুড়ি কোনো উত্তর না দিয়ে সরাসরি বললেন, শোনো মেয়ে, ঋতুপর্ণা হলো আমার ছেলের বউ, মানে মাশরাফের বউ। তা শুনে মার্লিন বলল, আর ইউ জোকিং আন্টি? তোমার মনে হয় আমি যোগ শুনতে দিন দুপুরে স্কুলে এসে হাজির হয়েছি? নো। তাহলে তুমি ঋতুপর্ণাকে মেয়ে বললে কেন? ঋতুপর্ণাকে মেয়ে বলছি কারণ ও আমার ছেলের বউ। ছেলের বউকে মেয়ে বলাই যায়। কিন্তু তুমি বলো, তোমার সামনে কি আমার ছেলে এমন কিছু বলেছে যার কারণে তোমার মনে এমন উল্টাপাল্টা ভাবনা এসেছে? মার্লিন ঋতুপর্ণার শাশুড়ির কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তাহলে এখানে তো মাশরাফকে ডাকা হয়েছিল, মাশরাফ কেন আসলো না? বেয়াদব মেয়ে, মাশরাফ তোমার বড় হয়, তাকে তুমি সামান্য সম্মানও দিতে পারো না। নাম ধরে ডাকো, আবার তাকে নিয়ে এত জল্পনা কল্পনা করো, অদ্ভুত। মার্লিন আর কিছু বলবে তার আগে ওর মামি বলল, মাশরাফকে ও পছন্দ করে, তাই ও মাশরাফকে নেম কল করেছে। এমনিতেও এই ঋতুপর্ণা নামের মেয়েটা মাশরাফের সাথে যায় না। মার্লিনের মম এরকম আরও কিছু বলল আর মার্লিন তাতে সায় জানালো। ঋতুপর্ণা চুপ করে রইল আর তার শাশুড়ি মার্লিন ও তার মমের উদ্দেশ্যে কিছু কথা বলে শেষে বলল,
সরি স্যার, আমি আর এই নিম্ন মন মানসিকতার মানুষদের সাথে কথা বলতে আগ্রহী নই। আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিন যাতে আমার ছেলে ও বৌমার পরে কারোর কালো ছায়া পড়তে না পারে। আর যাই করুন, অন্তত সকল গোপনীয়তা বজায় রেখে করবেন। বলেই তিনি বেরিয়ে যান, সাথে ঋতুপর্ণাকেও নিয়ে যান। বাড়ি থেকে ঋতুপর্ণা নীরবতা পালন করতে থাকে, বারবার মনে মনে বলে, আমি আর মনে করব ওই নিম্নমানের কথাগুলো। তারপর আবার ভাবে কেন সে ওই লুজ ক্যারেক্টার মেয়েটার সাথে লেগে নিজের নাম খারাপ করলো। রাতে মাসে ফিরে কি বলবে তা সম্পূর্ণ অজানা ঋতুপর্ণার। আবার মাঝে মাঝে ঋতুপর্ণার মনের ভয়ের আশঙ্কা দেখা যাচ্ছে। আসলে আমরা অনেকেই আছি যারা রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ি। কি করি বা কি বলি কিছুই বুঝতে পারি না। আবার যখন আমাদের রাগ কমে, মস্তিষ্ক শান্ত হয়, তখন আমরা পূর্বের করা রাগের কারণটাও ভুলে যাই রাগের উপস্থিতিতে আমরা কতটা কি করেছি, কি বলেছি। এই রাগের কারণে আমরা কিছু মানুষের কাছে খারাপ হয়ে যাই, আপনজনকে কষ্ট দিয়ে ফেলি ভুল সিদ্ধান্তে উপনীত হয়ে। মানে এই রাগ আমাদের সুষ্ঠুভাবে জীবন পরিচালনার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই জীবনে উন্নতি করতে চাইলে অবশ্যই রাগ, ক্ষোভ, হিংসা থেকে নিজেকে দূরে রাখতে হবে। রাতে মাশরাফ ফিরে নর্মাল বিহেভ করতে লাগলো। ঋতুপর্ণার এমন মনে হলো যেন তার স্কুল থেকে কোনো কমপ্লেনই জানি মাশরাফের কাছে। মাশরাফ সোফায় শরীর এলিয়ে দিল। ঋতুপর্ণা রুমে ছিল। ঋতুপর্ণাকে একবার ডাক দিল মাশরাফ। ঋতুপর্ণা মাশরাফের ডাক শুনে খানিকটা ভয় পেয়ে গেল, তবুও ধীরে ধীরে মাশরাফের দিকে এগিয়ে গেল। মাশরাফ তার পাশে ঋতুপর্ণার উপস্থিতি টের পেয়ে বলল, আমার চুলগুলো একটু টেনে দাও তো। তা শুনে ঋতুপর্ণা বলল, আপনি গোসল করে আসুন, আমি আপনার জন্য কফি বানিয়ে আনছি। ঋতুপর্ণার কথা শুনে মাশরাফ উল্লু বনে গেল। তাতেই মাথায় একটু সোজা করে পড়ল, আমি যেটা বলেছি সেটা করো, আমার কথাকে অন্তত অন্য কথায় ডাইভার্ট করার চেষ্টা করো না। ঋতুপর্ণা শুনল সেই কথা, তাই আর দেরি না করে সোফায় মাশরাফের পাশে বসে পড়ল। তারপর ধীরে ধীরে তার নরম হাত দিয়ে মাশরাফের চুলগুলো টেনে দিতে লাগলো। এভাবে কিছুক্ষণ টানার পর মাশরাফ ঋতুপর্ণার এক হাত টেনে তার দু চোখের উপর রাখলো। তার খানিকক্ষণ পর বলে উঠল, তুমি ওয়েট করো, আমি গোসল সেরে আসছি, তারপরে একসাথে দুজনে নিচে যাব। বলেই মাশরাফ কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর ফিরে আসতেই দুজনে একসাথে নিচে গেল। তাদের নিত্যদিনের নিয়মে দিনটি রাতের গভীরে তলিয়ে গেল। পরদিন ঋতুপর্ণার ক্লাসরুমে প্রবেশ করতে মার্লিন আর মেহুল ঋতুপর্ণাকে ঘিরে ঘুরতে লাগলো। তারপর ঋতুপর্ণা যখন তাদের উপেক্ষা করে চলে যেতে লাগলো, তখন মার্লিন সবাইকে উদ্দেশ্য করে বলল, গাইস, তোমরা জানো আমাদের সকলের ক্লাসমেট ঋতুপর্ণা ম্যারিড বাংলাদেশের একজন নামকরা বিজনেসম্যান মাশরাফ এহসানের ওয়াইফ ঋতুপর্ণা। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, এই ক্লাসলেস ঋতুপর্ণাই। আর বিয়েটা দেওয়া হয়েছিল জোর করে, নাইলে মাশরাফ কখনো এই মেয়েকে বিয়ে করতো না। মাশরাফ তো ওকে নিজের ওয়াইফ বলাই মানে না। ক্লাসলেস মেয়ে কোথাকার। মুখ সামনে কথা বলো। ঋতু জয়ন্তী জোরে বলে উঠল। বাকি সবে বাকরুদ্ধ হয়ে আছে এই অনাকাঙ্ক্ষিত সত্যটা জানতে পেরে। ঋতুপর্ণা থ মেরে দাঁড়িয়ে রইল। পুরনো হিসাব মিলাচ্ছে সে, কিভাবে মাশরাফের সাথে তার বিয়েটা হয়েছিল। তারপর আবার শুনতে পেল মার্লিনের কথা। মার্লিন বলছে, স্টপ, মাশরাফ ঋতুপর্ণাকে মানে না বলেই কাউকে জানায়নি বিষয়টা। তোমরা কেউ জানো বিষয়টা? অনেকে অবাক হয়ে চেয়ে রইল, আবার কেউ কেউ উত্তর দিল না। ঋতু জয়ন্তী যেন মানতে পারছে না বিষয়টা, তবুও ঋতুপর্ণাকে সাপোর্ট করার সম্পূর্ণ চেষ্টা করলো। অন্যদিকে ঋতুপর্ণা ভিতর থেকে গুমড়ে গেল। মুহূর্তের মধ্যে সে মাশরাফের ভালোবাসার কথা ভুলে গেল। ভাবতে লাগলো, সত্যি কি তবে মাশরাফ তাকে মন থেকে মেনে নেয়নি? মার্লিন একের পর এক অপমান করতে থাকে ঋতুপর্ণাকে। মাশরাফ ঋতুপর্ণাকে ভালোবাসে না, ঋতুপর্ণাকে চায় না, এমন আরও অনেক কিছু বলে সে। আর ঋতুপর্ণা প্রতিবাদহীন দাঁড়িয়ে থাকে সেখানে। ঋতু জয়ন্তী ঋতুপর্ণার হয়ে কথা বলতে চাইলেও ঋতুপর্ণার নিস্তব্ধতা তাকে অসফল করে তোলে। মার্লিনের উস্কানিতে ক্লাসের অনেকে কুটবাজ মেয়েরা হাসাহাসি করতে থাকে, যা দেখে ঋতুপর্ণা আর নিজেকে সামলাতে পারে না। বেঞ্চের উপর থেকে এক হাতে স্কুল ব্যাগটা টেনে নিয়ে দৌড় মেরে ক্লাস থেকে বের হয়ে যায়। ঋতুপর্ণার বান্ধবী নাতাশা, মিলি, ঋতু জয়ন্তী, ইপ্তি, তুবা সবে হতবাক হয়ে যায় ঋতুপর্ণার কাণ্ডে। আর বাকিরা হাসাহাসি করতে লাগলো। তারপর ওরা 5 জন দৌড়ে গিয়ে ঋতুপর্ণাকে ধরে ফেলে। নাতাশা ঋতুপর্ণাকে জড়িয়ে ধরে বলে, দৌড়ে কোথায় যাচ্ছিস? এখনই ক্লাস শুরু হবে।
মার্লিনকে তো দেখছিসই কেমন, ওর কথা প্রতিবাদ না করে পালালে হবে? নাতাশার পরে মিলি বলল। আচ্ছা তুই যে বিবাহিত, তা আমাদের আগে বলিসনি কেন? মিলির প্রশ্নে ঋতুপর্ণা আস্তে আস্তে বলল। আমার হাজবেন্ডই আমাকে বলতে বারণ করেছিল। বলেছিল এখন সবাইকে বললে আমি নানা রকম ট্রলের শিকার হতে পারি, বা বান্ধবীদের ব্যবহার বদলে যেতে পারে, বা তারা বিয়ে নিয়ে নানান রকম প্রশ্ন করবে, এমন কিছু, তাই বলিনি। এটা অবশ্য ঠিকই বলেছিস, ব্যাপারটা গোপনে বেটার ছিল। ঋতু জয়ন্তী বিজ্ঞদের মতো করে বলল। ঋতুপর্ণা আবারও বলল। তাহলে উনি কি আমায় সত্যি ভালোবাসেন না? পরিবারের চাপে বিয়ে করেছে, সবাইকে দেখাতে আমাকে ভালোবাসার অভিনয় করে। আরে পাগলি মেয়ে, একসাথে কি কেউ এত প্রশ্ন করে? আমার মনে হয় জিজু তোকে অনেক ভালোবাসে, নইলে এত কেয়ার করতে পারতো? তুই বল। তুবার কথায় ঋতুপর্ণা তুবার থেকে অসহায় মুখ করে বলল। সত্যি তো। এমনিতে তুই জিজুর সাথে এতদিন থেকেও তার ভালোবাসাকে সন্দেহ করে বোকামের পরিচয় দিচ্ছিস। তারপরেও যদি জিজুর ভালোবাসার পরীক্ষা নিতে চাস, তাহলে আমি তোকে কিছু টেকনিক শিখিয়ে দেব। নাতাশা বলল। তারপর হুট করে ইপ্তি বলে। আরে আরে তোরা সব ক্লাসে চল, স্যার এসে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। তখন আর কোনো কথা হয় না। ক্লাসের ফাঁকে ফাঁকে ঋতুপর্ণার বান্ধবীরা তাকে সবটা বুঝিয়ে দেয় কিভাবে কি করবে। তারপর স্কুল শেষে ঋতুপর্ণা ড্রাইভারের সাথে বাড়ি চলে যায়। মালিনের সাথে আর কোনো কথা বলে না। মালিনও নিজের খেয়ালে থাকে। বাড়ি ফিরে ঋতুপর্ণা গোসল সেরে খেয়ে দিয়ে তার শাশুড়ির রুমে চলে যায়। ঋতুপর্ণার শ্বশুর তখন ব্যবসার কাছে শহরের বাইরে ছিল। তাই ঋতুপর্ণা ভাবল রাতে তার শাশুড়ির কাছে থাকবে। তাই সে তার শাশুড়িকে বলল। মামুনি, আমার গ্রামে যেতে ইচ্ছে করছে, খুব মন কেমন কেমন করছে। ঋতুপর্ণার শাশুড়ি মনে মনে আহত হলেন। ভাবলেন ঋতুপর্ণা কতদিন গ্রামে যায় না, তবুও ঋতুপর্ণাকে বোঝাতে বলল। সেই দিনই তো আসলো সবাই গ্রাম থেকে, তবুও মনটা কেমন কেমন করছে। কিন্তু এখন তো যাওয়া যাবে না, সামনে তোর পরীক্ষা, মাস্টারও তোকে যেতে দিবে না। তা শুনে ঋতুপর্ণা দুঃখী ভাব করে বলল। মায়ের কথা খুব মনে পড়ছে, খুব ইচ্ছা করছে মায়ের কোলে মাথা রেখে ঘুমোতে। আমি বুঝি তোর মা না, আয় আমার কোলে মাথা রেখে ঘুমাবি আয়। ঋতুপর্ণার শাশুড়ি বলতে দেরি, তবে ঋতুপর্ণার কোলে মাথা রাখতে একটু দেরি হলো না। সে দ্রুত শাশুড়ির কোলে মাথা রেখে সাজিয়ে রাখা কথাগুলো আবার মনে মনে রিপিট করলো। তারপর শাশুড়ির কোমর জড়িয়ে ধরে বলল। তোমার কাছে আসলেও মা মা গন্ধ বের হয়, খুব ভালো লাগে তোমার কাছে থাকতে। তা শুনে ঋতুপর্ণার শাশুড়ি বলল। পাগল মেয়ে, চিন্তা করিস না, এখন থেকে রোজ তোকে আদর করে দিব। তুমি খুব ভালো মামুনি, অনেক ভালোবাসি তোমাকে। আব্বু তো নেই, আজ রাতে আমাকে তোমার কাছে থাকতে দেবে? তুমি আমাকে ঘুম পাড়িয়ে দেবে? ঋতুপর্ণার কথায় তার শাশুড়ি হেসে পড়ল। ঠিক আছে, থাকিস। তারপর আস্তে আস্তে ঋতুপর্ণা ঘুমিয়ে গেল। সন্ধ্যায় উঠে রুমে গিয়ে কিছুক্ষণ স্টাডি করে আবারও রাতের খাবার খেয়ে শাশুড়ির রুমে এসে ঘুমিয়ে পড়ল। রাতে ফিরে মাসাব ঋতুপর্ণাকে রুমের কোথাও পেল না। খাবার টেবিলেও ঋতুপর্ণা অনুপস্থিত। তারপর মাসাব তার মায়ের কাছে জিজ্ঞেস করলো ঋতুপর্ণার কথা। মায়ের উত্তর পেয়ে মাসাব তার মায়ের রুমে ছুটে যায়। গিয়ে দেখে ঋতুপর্ণা ঘুমিয়ে আছে। ঋতুপর্ণাকে ঘুমিয়ে থাকতে দেখে মাসাব বিরক্ত হয়ে মনে মনে বলল। রুমে ঘুমাতে কি হয় তোমার? এখানে এসে ঘুমিয়ে রয়েছো। মনে মনে কথা শেষ করে ঋতুপর্ণাকে কোলে তুলে নিল। তারপর রুমে নিয়ে গিয়ে আলতো করে বিছানায় শুয়ে দিল। তারপর মাসাব ঋতুপর্ণার কপাল অধরে পরশ দিয়ে ওয়াশরুমে চলে যায়। মাসাবে ওয়াশরুমে যাওয়ার শব্দ শুনে ঋতুপর্ণা হালকা করে চোখ দুটো খুলে তাকায়। এতক্ষণ সে জেগে ছিল, চোখে দেখতে না পারলেও অনুভব করেছে মাসাব তাকে কত যত্ন করে কোলে করে রুমে নিয়ে এসেছে। তারপর আবার ওয়াশরুমের দরজা খোলার শব্দে ঋতুপর্ণার চোখ দুটো বন্ধ করে আগের মতো শুয়ে রইল। মাসাবকে ঋতুপর্ণার পাশে শুয়ে ঋতুপর্ণাকে আলিঙ্গন করে ঘুমিয়ে পড়ল। রাতটা এভাবেই কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে ঋতুপর্ণা তার শাশুড়ির কাছে গিয়ে মিশে কান্না শুরু করে দিল। কেন তাকে রাতে তার কাছে থাকতে দেয়নি। উত্তরে ঋতুপর্ণার শাশুড়ি তাকে অনেক কিছু বোঝালো, তবে ঋতুপর্ণা বুঝবার পারছি না। ঋতুপর্ণার শাশুড়ি তাকে বলল। রাতে আমি তো তোকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমানোর পর কি তুই আর কিছু ঠিক পাসনি তো? তাহলে সকাল কোথা থেকে উঠলো এত দেখে তোর কি কাজ? তোকে তো আর বাগানে ফেলে আসিনি কেউ, তোর বরই নিয়ে গেছিল তোকে। তুমি বললে কেন তোমার ছেলেকে যে আমি তোমার রুমে? আমি না বললে বুঝি তোর বর তোকে খুঁজে পেত না? পেতো, তবে সময় লাগতো। কথাটা তো শেখা নেই। রাত করে অফিস করে ফিরে আসার পরও আমি কেন আমার ছেলেকে সময় লাগতে দিব?
কথাটা সেখানে না, কথাটা হলো তোমার কথার সুর পাল্টে গেছে। এখন কেমন তোমার ছেলে করছো? করেছি তো, কি হয়েছে? কিছু হয়নি বলে ঋতুপর্ণা মুখ গোমরা করে সেখান থেকে চলে আসে। সকালে ঘুম থেকে উঠেও মাশরাফ ঋতুপর্ণাকে পায় না। ঋতুপর্ণা যত প্রকারভাবে পারে মাশরাফকে এড়িয়ে চলে। সকালে ব্রেকফাস্ট করা থেকে শুরু করে স্কুলের গেট থেকে ক্লাসে যাওয়া পর্যন্ত ঋতুপর্ণা মাশরাফের সামনে নীরবতা পালন করে। মাশরাফ নানাভাবে ঋতুপর্ণার সাথে কথা বলতে চাইলেও ঋতুপর্ণা বলে না। এইভাবে স্কুল টাইমও শেষ হয়ে যায়। ঋতুপর্ণা সবাইকে বিদায় জানিয়ে গাড়ির কাছে চলে আসে। তবে আজ আর ড্রাইভার এসে গাড়ির দরজা খুলে দিল না। তা দেখে ঋতুপর্ণা ড্রাইভারের সিটের দিকে তাকাতে দরজা খোলার শব্দ পেল। গাড়ির ভেতর থেকে কোনো মানব দরজাটা খুলে দিল। ভেতরে মানব কণ্ঠস্বর কানে আসতে ঋতুপর্ণা টের পায় এটা আর কেউ নয়, এটা মাশরাফ। মাশরাফ আবারও বলে উঠল, কি হলো, উঠে এসো। ঋতুপর্ণা আর দেরি না করে গাড়িতে উঠে বসলো। তারপর গাড়ি শোষো করে চলতে লাগলো। মাশরাফ ভেবেছিল ঋতুপর্ণা তাকে দেখে খুশি হবে, তবে ঋতুপর্ণার মুখভঙ্গি দেখে মনে হলো না সে খুশি হয়েছে। তাই মাশরাফ কিছুটা আশাহত হলো। আর ঋতুপর্ণা খেয়াল করে দেখলো গাড়িটা তাদের বাড়ির দিকে যাচ্ছে না। তা দেখে সে অতি দ্রুত মুখ খুলে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, আমরা কোথায় যাচ্ছি কাকু? ঋতুপর্ণার কথার প্রতি উত্তরে মাশরাফ বলল, গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। দেখতে দেখতে গাড়িটা একটা বিশাল 5 স্টার রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। মাশরাফ গাড়ি থেকে বের হয়ে ঋতুপর্ণাকেও গাড়ি থেকে বের হতে বলে। ঋতুপর্ণা শুনে মাশরাফের কথা, তারপর গাড়ি থেকে বের হয়। ঋতুপর্ণা গাড়ি থেকে বের হতে মাশরাফ তার হাত শক্ত করে ধরে নেয়। তারপর রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায়। ঋতুপর্ণা মাশরাফের সাথে হেঁটে যায়। ভেতরে গিয়ে তারা একটা টেবিলে বসে, যেটা মাশরাফ আগে থেকেই বুক করে রেখেছে। তারপর মাশরাফ মেনু কার্ড দেখে সব ঋতুপর্ণার পছন্দের খাবার অর্ডার করে। খাবার আসতে ঋতুপর্ণা খেতে শুরু করে, তবে মাশরাফ খায় না। ঋতুপর্ণা মাশরাফকে খাওয়ার কথাও বলে না। ঋতুপর্ণা খাওয়া শেষ হতে মাশরাফ তার পাশে চেয়ার টেনে বসে। তারপর তার কোমর জড়িয়ে ধরে বলে, আমাকে এত ইগনোর করছো কেন মেয়ে? কি হলো, চুপ করে আছো কেন? মাশরাফ একটু থেমে আবারও বলল, আমার জানবুয়ের কি খুব অভিমান হয়েছে আমার উপর? অভিমান কি কমবে না? তারপর আবারও বলল, আমি এই কদিন তোমাকে টাইম দিতে পারছি না বলে অভিমান হয়েছে, তাই না? ট্রাস্ট মি ঋতুপর্ণা, তুই এই কদিন অফিসের কাজে অনেক বিজি। ইনফ্যাক্ট তোমাকে একটা বিষয় জানানো হয়নি, আমাকে কোম্পানির হিসেবে কোটি কোটি টাকার গরমিল দেখা গিয়েছে। এই ব্যাপারে পুলিশ ইনভেস্টিগেট করছে। আই এম ড্যাম শিওর এটা আমাদের অফিসের কেউ করেছে। এই ব্যাপারে পুলিশকে ইনভেস্টিগেট করতে সাহায্য করতে হচ্ছে, তাই তোমাকে সময় দিতে পারিনি। তবে তুমি যদি এখন না বলো কি হয়েছে, তাহলে আমি বুঝবো কি করে? আমি তোমার মুখে দেখলে বুঝতে পারি তোমার মন খারাপ নাকি মন ভালো। আমার উপস্থিতিতে যদি তোমাকে কেউ কিছু বলে, তাহলে আমি তাকে অ্যাবস্ট্রাকল করতে পারবো। তবে আমার অনুপস্থিতিতে কিছু ঘটলে আমাকে না জানালে আমি কি করে জানবো সেগুলো, বলো? তুমি কি সত্যি বোঝো না তোমার এমন নীরবতা আমাকে পীড়া দেয়? মাশরাফের কথাগুলো মন দিয়ে শোনার পর ঋতুপর্ণা আলতো করে মাশরাফের শরীর এলিয়ে দিল। মাশরাফের ব্যস্ততা দেখে সত্যি এবার ঋতুপর্ণার নিজের কাজের জন্য অনুশোচনা হচ্ছে। তারপর আস্তে করে বলল, সরি কিসের জন্য? মাশরাফ না জানার ভান করে বলল। তা শুনে ঋতুপর্ণা বলল, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে ইগনোর করার জন্য। ও, তবে এভাবে তো আমি সরি মানবো না। তাহলে? তোমার খাওয়া শেষ? এবার আমাকে খাইয়ে দাও। এমনিতে তুমি আমাকে রেখে খাওয়া শেষ করে ফেলেছো, তাই তোমার একটা শাস্তি তো অবশ্যই প্রাপ্য। মানে? কিচ্ছু না, খাইয়ে দাও। আচ্ছা আমাকে ছাড়ুন, খাইয়ে দিচ্ছি। ঋতুপর্ণা বলতে মাশরাফ তাকে ছেড়ে দিল। মাশরাফ ঋতুপর্ণাকে ছেড়ে দিতেই নিজের চেয়ার চেয়ে উঠে মাশরাফের বাম পাশে বসে পড়ল। তা দেখে মাশরাফ বলল, এখানে বসলে কেন? আমি আপনার ডান পাশে বা পেছনে বসা ব্যক্তিকে খাইয়ে দিতে পারি না। আমার বাম পাশে আর সামনে বসলে তবেই খাইয়ে দিতে পারি। মাশরাফ মুচকি হেসে বলল, আমি আচ্ছা দাও। তারপর ঋতুপর্ণা মাশরাফকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ার মাঝে মাশরাফ ঋতুপর্ণাকে জিজ্ঞেস করেছিল সে কেন তাকে ইগনোর করেছে। তাতে ঋতুপর্ণা মাশরাফের কাজের প্রেশারের কথা চিন্তা করে আসল কথাটা পুরোপুরি চেপে গিয়ে মাশরাফের সময় কম দেওয়ার কথাটা বলেছে। আসলে মেয়ের জাতিটাই এমন, সেভাবে তার আপন পুরুষের উপর রাগ দেখে অথবা অভিমান করে তাকে নাকানি চুবানি খাওয়াবে। কিন্তু শেষে কি দেখা যায়, সেই মেয়ে শত ব্যাকুলতার সাথে হাজারো দুঃখ প্রকাশ করে নিজের কৃতকর্মের জন্য আপন পুরুষের কাছে ক্ষমা চায়, আপন পুরুষদের তোষামেদ করে মনোরঞ্জন মগ্ন করে।
ঋতুপর্ণাও তাই করলো। এতে মাশরাফের খানিকটা খটকা লাগলো আর প্রশ্ন করলো না। খাওয়া শেষে মাশরাফ ঋতুপর্ণাকে বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই, আমাকে আবার অফিসে যেতে হবে। একটা কথা বলবো? বলো। আমি আপনার অফিসে যেতে চাই। মাশরাফ মুচকি হেসে বলল, ওকে চলো। তারপর মাশরাফ ঋতুপর্ণাকে নিয়ে শপিং মলে গেল। সেখান থেকে ঋতুপর্ণার ড্রেস চেঞ্জ করে নিল। তারপর দুজনে মিলে অফিসে চলে গেল। ঋতুপর্ণা মাশরাফের অফিসে গিয়ে অবাক হয়ে গেল। কত বড় বিল্ডিং, তারপর যে দেখছে সেই তাকে সালাম দিচ্ছে, ম্যাম বলছে। ঋতুপর্ণা মনে করতে পারলো না সবাই তাকে কেমন করে চেনে, তাই সে মাশরাফকে এ ব্যাপারে জিজ্ঞেস করলো। মাশরাফ উত্তরে বলল, সবাই ইনভাইটেড ছিল তোমার বার্থডে পার্টিতে। মাশরাফ ঋতুপর্ণাকে তার কেবিনে নিয়ে গেল। ঋতুপর্ণা পুরো কেবিনটা ঘুরে ঘুরে দেখলো। খুব পছন্দ হলো ঋতুপর্ণার মাশরাফের কেবিনটা। সবচেয়ে যেটা পছন্দ হলো সেটা হলো রুমের একপাশে কাচের দেওয়ালটা। কাচের দেওয়ালের ওপাশে একটা বারান্দা, সেখানে আবার বসার জায়গা আছে। জায়গাটাও পুরো প্লাস্টিকের ফুলে সজ্জিত। ঋতুপর্ণার কাচের দেওয়ালের ওপাশে যেতে ইচ্ছে করলো, তাই সে দেওয়ালটির দিকে এগিয়ে গেল। হাত দিয়ে কাচ ঠেলে সরানোর চেষ্টা করলো। মাশরাফের সেদিকে খেয়াল হতেই পড়ল। কি করছো ওখানে? এটা খুলছে না কেন? আমি ওপাশে যেতে চাই। ওয়েট, আমি খুলে দিচ্ছি, তবে সাবধানে যেও। বলে মাশরাফ ড্রয়ারের ভেতর থেকে একটা রিমোট বের করে বাটন প্রেস করলো। তাতে কাজ হলো। কাচের দেওয়ালটা মাঝখান থেকে দুভাগ হয়ে দুদিকে সরে গেল। তা দেখে ঋতুপর্ণা অবাক হয়ে গেল। বেলকুনিতে না গিয়ে মাশরাফের দিকে এগিয়ে গিয়ে বলল, এটা রিমোট কন্ট্রোল? এরকম তো আমি সিনেমাতে দেখেছি। তোমার ভালো লেগেছে? খুব। ঋতুপর্ণা কাচের দেওয়ালের ওপাশে বেলকুনিতে যেদিকেও ফিরে আসলো। তারপর চুপচাপ সোফায় বসে পড়ল। মাশরাফ ঋতুপর্ণাকে কিছুক্ষণ মনিটরিং করলো। তারপর ফাইলে চোখ রেখে ঋতুপর্ণাকে জিজ্ঞেস করলো, গেলে না কেন বেলকুনিতে? এদিকে এসো। কেন? আসতে বলেছি তাই এসো। মাশরাফ কণ্ঠ একটু দৃঢ় করে বলল। ঋতুপর্ণা এগিয়ে গেল মাশরাফের দিকে। সে মাশরাফের ঠিক পাশে দাঁড়ালো। তারপর মাশরাফ বলল, কি হয়েছে আবার? ঋতুপর্ণা নিশ্চুপ। তাতে মাশরাফ ঋতুপর্ণার দিকে ঘুরে ঋতুপর্ণার দু কাঁধ চেপে ধরে আবার বলল, ব্যস্ত? বলো কি হয়েছে, আমাকে জানাতে তোমার ভালো লাগে? বেয়াদব মেয়ে। আপনার অফিসে এত সুন্দর আমাকে বলেননি কেন? আর আমাকে কখনো এখানে আনেননি কেন? ঋতুপর্ণা অভিমানী সুরে বলে। তাতে মাশরাফ ঋতুপর্ণার দিকে তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তাকালো। তারপর হুট করে ঋতুপর্ণার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ঋতুপর্ণা আশঙ্কিক আক্রমণে কিঞ্চিত কেঁপে উঠল। এভাবে কিছু মুহূর্ত যাওয়ার পর মাশরাফ ঋতুপর্ণাকে ছেড়ে দিয়ে বলল, এরপর থেকে মেয়ে আমার উপর অভিমান করার আগে এই মুহূর্তের কথা স্মরণ করবে, কেমন? বলে আবার কাজে মন দিল। আর ঋতুপর্ণা মুখে হাত দিয়ে মাশরাফের কথাগুলো মনে করতে লাগলো। তারপর সোফায় গিয়ে বসে পড়ল। একটা সময় ঋতুপর্ণা ঘুমিয়ে পড়ল। মাশরাফ ঘুমন্ত ঋতুপর্ণাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে সব কিছু গুছিয়ে ঋতুপর্ণার দিকে এগিয়ে গেল। তারপর ঋতুপর্ণাকে সোজা করে ধরে একবার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। মাশরাফ জানে না এই মেয়েটাতে তার এত শান্তি কি করে আসে, তবে তার সবসময় মনে হয় এভাবে মেয়েটাকে জড়িয়ে ধরে থাকতে। ঋতুপর্ণা করা প্রতিটি বিরক্তিকর কাজ যেন মাশরাফের এনার্জি হাউস। এসব ভাবতে ভাবতে মাশরাফ ঋতুপর্ণাকে কোলে তুলে নিল। তারপর বেরিয়ে গেল অফিস থেকে। কর্মব্যস্ত অনেকেই কাজ বাদ দিয়ে তাদের দেখতে লাগলো। মাশরাফ সেসবে তোয়াক্কা না করে ঋতুপর্ণাকে নিয়ে বাড়ি ফিরে গেল। সে আগেই বাড়িতে ফোন করে জানিয়েছিল ঋতুপর্ণা তার কাছে। বাড়ি যেতে যেতে ঋতুপর্ণার আবার ঘুম ভেঙে গেল। তারপর আবার রাতে খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন স্কুলে যেতেই ঋতুপর্ণা বান্ধবীরা ঋতুপর্ণাকে মাশরাফের বিষয়টা নিয়ে জানতে চাইল। তাতে ঋতুপর্ণা সাফ জানিয়ে দিল, স্বামী স্ত্রী দুপক্ষের কথা তৃতীয় পক্ষ জেনে গেলে সম্পর্কের অবনতি দেখা যায়। তাই যতটুকু ভুল করে বলে ফেলেছি ভুলে যা, আর বাকিটুকু জানতে চাস না। ঋতুপর্ণার কথা শুনে মিলি পড়ল। মনে কর এখন থেকে। ঋতুপর্ণা সহজ স্বীকারোক্তিতে ইপ্তি পড়ল, আমরা তো তোর ফ্রেন্ড, তাই না? আমাদের তো বলাই যায়, আর বুদ্ধিটা তো আমাদেরই ছিল। না, তোরা তৃতীয় পক্ষ। ঋতুপর্ণার কথাই ঋতু জয়ন্তী পড়ল। ঋতুপর্ণা ঠিক বলেছে, ওটা ওর পার্সোনাল ম্যাটার, আমাদের সেখানে ইন্টারফেয়ার না করাই ভালো। মিলে আশাহত হয়ে পড়ল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেল। নতুন স্কুলে যেন ঋতুপর্ণার এক একটা নতুন কর্মকাণ্ড লেগেই আছে। আজ ঋতুপর্ণা একটা ছেলের মাথায় ইটের টুকরো মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। ছেলেটার নাম সোহান। সে 10ম শ্রেণীর ছাত্র। গিয়েছিল ঋতুপর্ণাকে প্রেমের প্রস্তাব দিতে, আর ঋতুপর্ণা তার মাথাটাই ফাটিয়ে দিল। ছেলেটাকে সবাই ধরে অফিস কক্ষে নিয়ে যায়।
তারপর সেখানে তার কপালে ফার্স্ট এইড করা হয়। আপাতত ঋতুপর্ণা রয়েছে সবার জবাবদিহির মুখে। ঋতুপর্ণা সামনে সবাইকে বোঝানোর চেষ্টা করছে সে কোনো অন্যায় করেনি। ছেলেটি তাকে ইট মেরেছিল, তার বদলে সে পাটকেল মেরে দিয়েছে। এটা নেহাতি কিছু দোষে না। একটু আগের ঘটনা, ঋতুপর্ণা মাঠের এক সাইডে একটা গাছে করে বসেছিল, তার একটু দূরে তার বান্ধবীরা বসেছিল। ঋতুপর্ণার আজ আড্ডায় মন বসছিল না বলে সে দূরে বসেছিল। তখনই সোহান নামের ছেলেটা কাগজে মুড়িয়ে একটা ঢিল ছুঁড়ে মেরেছে ঋতুপর্ণার দিকে। কাগজটা ছিল একটা চিঠি, মানে প্রেমপত্র, এই আর কি, যেটা ঠিক ঋতুপর্ণার সামনে এসে পড়ল। আর ঋতুপর্ণা সেটা হাতে নিয়ে শুধু ঢিলটাই দেখেছে, ঢিলের সাথে থাকা চিঠিটা আর দেখেনি। ঋতুপর্ণা ঢিলটা যে দিক থেকে এসেছে ঠিক সেই দিকে লক্ষ্য করে দেখে সোহান ক্যাবলা কান্তের মতো ওর দিকে তাকিয়ে আছে। সেটা দেখে ঋতুপর্ণা ধরে নেয় সোহান তার দিকে ঢিল ছুঁড়েছে। তাই ঋতুপর্ণাও গাছের গোড়ার দিক থেকে খুঁজে খুঁজে এক পেয়ার ইটের টুকরো নিয়ে সঠিক নিশানা করে সোহানের দিকে ছুঁড়ে দেয়। যা হবার তাই হয়। ইটের টুকরোটা সোহানের কপালে লেগে কেটে যায় আর রক্ত বের হতে থাকে। তারপর ফার্স্ট এইড করে স্কুলের ডাক্তার ডেকে তাকে পেপার কেয়ার করা হয়। বর্তমানে ঋতুপর্ণা ও সোহান অফিস কক্ষের সামনে দূরত্ব রেখে বসে আছে। হেড স্যার বিরক্ত হয়ে বলল, ঋতুপর্ণা, তোমার জন্য কি আমি স্কুলে পড়ালেখার কাজ বাদ দিয়ে বিচারালয় বসাবো? না স্যার। কি না স্যার? এভাবে চলতে থাকলে তোমাকে আমার টিসি দিতে বাধ্য হব। স্যার, আমি সত্যি আগে মারিনি। এই ছেলেটাই আমাকে আগে আগে ঢিল ছুঁড়ে মেরেছে, তাই আমি ওকে ইটের টুকরো ছুঁড়ে মেরেছি। ঋতুপর্ণা নিজের সাফে গিয়ে বলল, তোমাকে ঢিল ছুঁড়ে মেরেছে তুমি শিক্ষকদের বলতে পারতে, না বলে নিজে কেন ওকে আঘাত করলে? আর কি প্রমাণ আছে যে ও তোমাকে মেরেছে? স্যার, এই দেখুন, এই ঢিলটাই ও আমাকে মেরেছে। বলে ঋতুপর্ণা তার হাতে থাকা ঢিলটা দেখালো। ঢিলটা হেড স্যার ভালো করে দেখে বলল, এটা যদিও তোমাকে মেরেছিল না। জি স্যার। তাহলে তুমি ওকে এটা দিয়ে মারতে পারতে, তাহলে তো এটাও ওর এতটা ক্ষতি হতো না। স্যার, একটা প্রবাদ বাক্য আছে না, ওই যে ইট মারলে পাটকেল খেতে হয়, আমি ওকে ওটাই খাওয়াচ্ছিলাম। ঋতুপর্ণার যুক্তি শুনে হেড স্যার এবার সোহানকে কাট করাই দাঁড় করার কথা ভাবলো। বেবি সোহানকে জিজ্ঞেস করলো, সোহান, তুমি এত ব্রিলিয়ান্ট ছাত্র হওয়া সত্ত্বেও এমন কাজ কি করে করলে? ঋতুপর্ণার দিকে কেন ঢিল ছুঁড়ে মারলে? তোমরা এখন বড় হয়েছো, সেটা কি ভুলে গেছো? সরি স্যার। সোহান অনুতাপে সুরে বলল, সরিতে কাজ হবে না, আমি অ্যান্সার চাই। স্যারের কথার প্রতি উত্তরে সোহান ধরে রাখা সোহানের বন্ধু বলে ওঠে, স্যার, সোয়ান তো মেয়েটাকে লাভ লেটার দিয়েছিল। কে জানতো মেয়েটা সেটা না দেখে শুধু সাথে থাকা ঢিলটাই দেখবে। লোকে ঠিকই বলে সুন্দরী মেয়েরা একটু বেশিই বোকা হয়। সোহানের বন্ধু আরিফের কথা শুনে ঋতুপর্ণার চোখ উপচে পড়ার মতো অবস্থা। সোহান আরিফকে চোখের ইশারায় থামাতে চেয়েও থামাতে পারেনি। আরিফ গড়গড় করে সবটা বলে থেমেছে। আরিফের কথা শুনে সব টিচাররা রাগি চোখে সোহানের দিকে তাকালো। তা দেখে সোহান ভয়ে মাথা নিচু করে রইল। শিক্ষক মহল সোহানকে বকাবকি করতে লাগলো। তাতে সাই জানাতে গিয়ে ঋতুপর্ণা একবার ধমক খেলো। সোহান আর ঋতুপর্ণা আর কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে তাদের ফ্যামিলি মেম্বার উপস্থিত হলো। ঋতুপর্ণার জন্য মাসেফ এসেছে আর সোহানের জন্য তার বাবা মা এসেছে। সোহানের মা এসে ন্যাকাকানা সুরে সবার কাছে জানতে চাইল কে সোহানের এই অবস্থা করেছে। আরিফ সাথে সাথে অপরাধী হিসাবে ঋতুপর্ণাকে দেখিয়ে দিল। তাতে সোহানের মা ক্ষুব্ধ হয়ে ঋতুপর্ণাকে আঘাত করতে গেলেই মাসেফ তাকে নিজের দিকে টেনে নেয়। তারপর স্যারদের থেকে সবটা জানতে চায়। তখন একজন টিচার সোহানের মা বাবাকে শান্ত হওয়ার অনুরোধ করে পুরো ব্যাপারটা সবার সামনে এক্সপ্লেন করেন। পুরোটা শুনে মাসেফ হাসবে নাকি কাঁদবে নাকি অন্য কোনো রিয়াকশন দিবে তা বুঝতে পারে না। মাসেফ কোনো মতে নিজের হাসিটাকে চেপে রেখে ঋতুপর্ণার দিকে একবার তাকিয়ে দেখে। ঋতুপর্ণার এসবে কোনো হেলদোল নেই, কেমন যেন একটা গাছার ভাব। পুরো ঘটনা শোনার পর মাসেফ নিজের হাসিকে দমাতে পারলেও সোহানের মা তার ক্ষুদ্র ভাব দমাতে পারেনি। তিনি সমানে ঋতুপর্ণা ও মাসেফকে হুমকি দিতে থাকে আর বলেন, আজকালকার ছেলে সোহান কোনো মেয়েকে লাভ লেটার দিতেই পারে, এটা দোষের কিছু না। তবে আমার ছেলে সোহানকে আঘাত করে এই মেয়েটা অনেক বড় অন্যায় করেছে, আর এর বিরুদ্ধে আমি থানায় ডায়েরি করব। থানায় ডায়েরি করার কথা শুনে ঋতুপর্ণা খানিকটা ভয় পেয়ে গেল। তাই সে ফট করে মাসেফের দিকে চাইল। মাসেফ তাকে চোখ দিয়ে আশ্বাস দিল কিছু হবে না। মাসেফ সোহানের মাকে উদ্দেশ্য করে বলল, আপনি থানায় ডায়েরি করবেন কিনা সেটা একান্তই আপনার বিষয়, কিন্তু তার পরেরটা কি হতে পারে সেটা একবার ভেবে দেখবেন।
মাসিফ একটু থেমে আবার বলল, মানে এটা আমার সাজেশন। একজন বিবাহিত নারীকে প্রেমপত্র দিয়ে তাকে মিসগাইড করার অপরাধে আপনার ছেলেকে কত নম্বর থানায় কাঠগড়ায় দাঁড় করানো হবে সেটা জানতে চাইলে আপনি থানায় ডায়েরি করাতেই পারেন, নো প্রবলেম। মাসিফের কথা শুনে উপস্থিত অনেকেই অবাক হয়ে গেল। শোন অবাকের মাত্রা কাটিয়ে মাসিফকে প্রশ্ন করলো, ঋতুপর্ণা বিবাহিত? হ্যাঁ, শি ইজ মাই ওয়াইফ। এটা সত্যি? হ্যাঁ। সোহানের মা আরও কিছু বলতে চাইল, সোহানের বাবা আটকে দেয় আর মাসাব স্যারদের উদ্দেশ্যে বলে, স্যার, ঋতুপর্ণা আর এমন ভুল করবে না, আমি কথা দিচ্ছি। তুমি বললে তো হবে না, ঋতুপর্ণাকে বলতে হবে। তুমি একটা সময় আমাদের স্কুলের বেস্ট ছাত্র ছিলে, এজন্যই আমরা এখনও চুপচাপ আছি। তবে এমন ভুল আর হলে আমরা ঋতুপর্ণাকে টিসি দিতে বাধ্য হব। স্যারের কথায় মাসাব ঋতুপর্ণাকে ইশারা করলো কথাগুলো বলতে, তাই ঋতুপর্ণা মাথা নিচু করে বলল, সরি স্যার, এরকমটা আর হবে না, সরি। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর যেন না হয় এরকম। জি। আর অন্যদিকে সোহান হতবাক হয়ে চেয়ে রইল ঋতুপর্ণার দিকে। এইটুকু মেয়ের বিয়ে হয়ে গেছে ভাবতে সোহানের চক্ষু ছানা বড়া। কেউ একজন বলেছিল, বোধহয় সুন্দরী মেয়ে ভাগে পাওয়া যায় না, তাই আগে ভাগে নিজের করে নিতে হয়। সোহান ভাবতে লাগলো, সেই কারণে কি মাসাব আগে ভাগে নিজেরটা বুঝে নিল? সোহান ভাবতে ভাবতে মাসাব স্যারদের সাথে কথাবার্তা শেষ করে ঋতুপর্ণাকে নিয়ে বেরিয়ে গেল। সোহান শুধু চেয়ে চেয়ে দেখলো। তারপর সোহানের বাবা মাও তাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি চালাতে চালাতে মাসাব হঠাৎ স্পিড কমিয়ে দিল। তারপর ঋতুপর্ণাকে জিজ্ঞেস করলো, তুমি কি বুঝে ঢিলটা মেরেছো নাকি না বুঝে মেরেছো? ঋতুপর্ণা মুখে চিপস শেষ করে বলল, বুঝবো মানে আমি বলতে চাচ্ছি, তুমি কি চিঠিটা দেখে তারপর ঢিল মেরেছো? না। ও, তাহলে চিঠিটা দেখলে কি করতে? ঋতুপর্ণা নতুন একটা চিপসের প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে বলল, আজ তো আর দেখিনি, ভবিষ্যতে যদি এরকম পাই তাহলে তখন ভেবে দেখব। শুধু শুধু অগ্রিম ভেবে সময় নষ্ট করে কি লাভ? এবার থেকে কেউ কিছু বললে বা তোমাকে ডিস্টার্ব করলে আমাকে বলবে, ওকে? ঠিক আছে। গাড়ি চালাতে চালাতে মাসাবের কিছু একটা নিয়ে বেশ কৌতূহল জাগলো মনে, তাই চট করে ঋতুপর্ণাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ঋতুপর্ণা, তুমি আমাকে ভালোবাসো? মাসাবের প্রশ্নে ঋতুপর্ণা হ্যাঁ বোধক উত্তর দিল। এতটা স্বাভাবিকভাবে উত্তর দিল যাতে মাসাবের কিঞ্চিত সন্দেহ হলো আদৌ ঋতুপর্ণা বুঝে শুনে উত্তর দিল তো। তাই মাসাব ঋতুপর্ণাকে সহসা প্রশ্ন করলো, কতটা ভালোবাসো আমায়? চোখ বন্ধ করে দেখুন, যতটুকু অন্ধকার পরিমাপ করতে পারবেন আমি আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসি। মাসাব হালকা একটু চোখ বন্ধ করে আবার খুলে বলল, চোখ বন্ধ করে অন্ধকার কেন পরিমাপ করব? চোখ বন্ধ করলে তো শুধুই অন্ধকার, পরিমাপ তো করা যায় না। মাসাবের কথার প্রতি উত্তরে ঋতুপর্ণা বলল, ঠিক তাই, চোখ বন্ধ করলে যেমন অন্ধকার পরিমাপ করা যায় না, অন্ধকারের সীমানা খুঁজে পাওয়া যায় না, তেমনই আমার ভালোবাসাও আপনি কখনো পরিমাপ করতে পারবেন না, কারণ আপনার প্রতি আমার ভালোবাসা হলো অসীম। এখন গাড়ির স্পিড বাড়ান, বাড়ি যাব দ্রুত। মাসাব ভ্যাপাচাকা খেয়ে গেল ঋতুপর্ণার উত্তরে। এটাই কি সেই একটু আগের ইম্যাসিউর ঋতুপর্ণা যে কিনা একটা ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে ইটের টুকরো মেনে? মাসাব বুঝতে পারে না, কখনো ঋতুপর্ণাকে দেখলে মনে হয় ইম্যাসিউর, আবার কখনো দেখলে মনে হয় ম্যাসিউর। আবার খুশি হলো খুব ঋতুপর্ণার উত্তরে। এসব ভাবতে ভাবতে মাসাব ঋতুপর্ণার হাসির আওয়াজ শুনতে পেল। তাকিয়ে দেখলো ঋতুপর্ণা তার দিকে তাকিয়েই হাসছে। আশঙ্কিক ঋতুপর্ণার এমন হাসির কারণ মাসাব ধরতে পারল না, তবে আর তাকেও থাকলো না ঋতুপর্ণার দিকে। বুঝলো তাকিয়ে থাকতে গেলে আজ আর বাড়ি পৌঁছানো হবে না তাদের। ঋতুপর্ণা হাসলে মনে হয় পুরো প্রকৃতি হাসছে। लड़की नहीं है वो जादू है और कहाँ क्या जाए। लड़की नहीं है वो जादू है और कहाँ क्या जाए। रात को मेरी नींद में आई वो जुल्फे बिखराई। आँख खुली तो दिल चाहा फिर नींद मुझे
हो, बात कुछ होती रहे, बात जब तक हो, ओ सामने बैठे रहो तुम, रात जब तक हो। अरे रे अरे कुछ हो गया, मैंने ना ये जाना, अरे रे अरे बन जाए ना कहीं कोई अफसाना। अरे रे अरे कुछ हो गया, मैंने ना ये जाना, अरे रे अरे बनता है तो बन जाए अफसाना। पास रह के भी थी दूरी, जाने कैसी थी मजबूरी, वक्त वो भी अजीब था, जब तू मेरे करीब था। खो गई तू ये किस जहां में, मैं यहाँ हूँ देख तो जरा। लड़का बड़ा अनजाना है, सपना है सच है फसाना है। हाँ हाँ ये पगला बिल्कुल ना बदला, ये तो वही दीवाना है। हो मेरे ख्वाबों में जो आए, आके मुझे छेड़ जाए, मेरे ख्वाबों में जो आए, आके मुझे छेड़ जाए, उससे कहो कभी सामने तो आए, मेरे ख्वाबों में जो आए। ओ दिल लेके दिल दिया है, प्यार का सौदा किया है, दिल की बाजी जीती दिल हार कर। बाजीगरो बाजीगर